বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এর আগে বেস অফ ম্যাথমেটিক্সে আমি যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকের আলোচনা একটু ভিন্ন। আজকের আলোচনা হলো তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিবে, অর্থাৎ 2021-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিবে, তারা কিভাবে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেবে সেই নিয়ে আলোচনা করব। আমার বিষয় যেহেতু অঙ্ক, তাই আমি অঙ্ক নিয়ে আলোচনা করব। এখন তোমরা যারা অঙ্ক পরীক্ষা দিবে তাদের মধ্যে একটি কমন প্রশ্ন হলো, এবছরের মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক কেমন প্রশ্ন আসবে, অর্থাৎ সহজ আসবে না কঠিন আসবে। তো আমি বলবো, মাধ্যমিকের প্রশ্নপত্র কখনো সহজ বা কঠিন এভাবে হয় না। মাধ্যমিকের প্রশ্নপত্র সব সময় স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়। এখন স্ট্যান্ডার্ড প্রশ্ন মানে কি, তোমরা যে স্কুলে যেমন পরীক্ষা দিয়েছো তার থেকে কি কঠিন এনে তোমাদের প্রশ্ন থাকতে পারে। আমি বলবো, তোমরা এতদিন ধরে যেভাবে পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন অন্ততপক্ষে তার চেয়ে সহজই হবে। তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। তার কয়েকটি কারণ আছে। যেমন ধরো, তোমরা স্কুলে যখন পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষার রুটিন তোমরা হয়তো খুব জোর 10 দিন আগে কিংবা 15 দিন আগে পাও, কিন্তু মাধ্যমিকের পরীক্ষার রুটিন তোমরা প্রায় 5 মাস 6 মাস আগে পেয়ে যাও। এবার যেমন তোমরা 5 মাস আগে পেয়ে গিয়েছো, অর্থাৎ জানুয়ারি মাসেই তোমাদের বলা হয়েছে যে জুন মাসের 1 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এই সুবিধা তোমরা পাচ্ছ। এতে কি হবে, তোমরা অনেক আগে থেকেই যথার্থ পরিকল্পনা নিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে। তা তোমরা যারা এখনো মাধ্যমিকের রুটিন পাওনি, তারা একটু দেখে নাও মাধ্যমিক পরীক্ষার রুটিনটা কেমন। তোমাদের 1 তারিখ, অর্থাৎ জুন মাসের 1 তারিখ মঙ্গলবার বাংলা পরীক্ষা, 2 তারিখ বুধবার ইংরেজি, তারপর 3 তারিখ বৃহস্পতিবার ভূগোল, 4 তারিখ কোনো পরীক্ষা নেই, অর্থাৎ শুক্রবার কোনো পরীক্ষা নেই, শনিবার 5 তারিখ ইতিহাস, তারপর রবিবার ছুটি, সোমবার 7 তারিখ হচ্ছে অঙ্ক, তারপর 8 তারিখ মঙ্গলবার জীবনবিজ্ঞান এবং শেষে 9 তারিখ বুধবার ভৌতবিজ্ঞান। আর তোমাদের পরীক্ষা শুরু হবে 11:45 থেকে এবং শেষ হবে 3টের সময়। তোমাদের 11:45 প্রশ্নপত্র দেওয়া হবে, 15 মিনিট প্রশ্নপত্র দেখার জন্য সময় দেওয়া হবে এবং তারপরে 12টা থেকে তোমরা খাতায় প্রশ্নপত্রের উত্তর লিখতে শুরু করবে। অর্থাৎ তোমাদের লেখার জন্য সময় 3 ঘন্টা আর প্রশ্ন পড়ার জন্য সময় 15 মিনিট। তো এটি হলো তোমাদের পরীক্ষার রুটিন। এবার আমি আলোচনা করি তোমাদের সিলেবাস নিয়ে। মাধ্যমিক পরীক্ষায় তোমাদের অঙ্কের বা প্রত্যেকটি সাবজেক্টের একটি সুনির্দিষ্ট সিলেবাস থাকে এবং সেই সিলেবাস অনুযায়ী প্রশ্নকর্তারা প্রশ্ন করে, যেটা অনেক সময় স্কুলে সেই সুবিধাটা অনেক সময় মেনটেন হয় না, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় সেইভাবেই প্রশ্নপত্র তৈরি হয়। তাহলে এবার জেনে নিই তোমাদের অঙ্ক পরীক্ষার সিলেবাসটা কেমন আছে। তাহলে দেখো, তোমাদের অঙ্কের সিলেবাসটা এরকম। তোমাদের অঙ্ক বইয়ে মোট 26টি অধ্যায় আছে, কিন্তু করোনার জন্য তোমাদেরকে প্রথম 18টি অধ্যায় রাখা হয়েছে, আর তারপর বাকি অধ্যায়গুলি অর্থাৎ 19 থেকে 26 অধ্যায় পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। প্রথম 18টি অধ্যায় এরকম। আর তোমাদের অঙ্কে, আমরা মাধ্যমিকের অঙ্কে আমরা জানি মোট 6টি বিষয়। 6টি বিষয় কি কি? এটি হচ্ছে পাটিগণিত, তারপর বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান। এখন এই করোনার জন্য তোমাদের যে 8টি অধ্যায় বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের রাশিবিজ্ঞান পুরোপুরি বাদ গেছে এবং ত্রিকোণমিতি পুরোপুরি বাদ গেছে, আর কিছুটা পরিমিতি বাদ গেছে, অর্থাৎ পরিমিতির একটি অধ্যায় বাদ গেছে, 19 নম্বর অধ্যায়টা,
আর জ্যামিতির উপপাদ্য বাদ গেছে, অর্থাৎ 22 নম্বর চ্যাপ্টার, এবং সম্পাদ্যর একটি চ্যাপ্টার বাদ গেছে 21 নম্বর অধ্যায়। অর্থাৎ পাটিগণিত পুরোটাই আছে এবং বীজগণিত পুরোটাই আছে। তো এখন দেখে নাও তোমাদের সিলেবাসটা কেমন। 1 নম্বর অধ্যায়ে দ্বিঘাত সমীকরণ, এটি বীজগণিত। 2 নম্বর অধ্যায় সরল সুদ কষা, পাটিগণিত। 3 নম্বর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, জ্যামিতি। 4 নম্বর তোমাদের আয়তঘন অর্থাৎ পরিমিতি চ্যাপ্টার। 5 নম্বর হচ্ছে অনুপাত ও সমানুপাত, বীজগণিতের চ্যাপ্টার। 6 নম্বর অধ্যায় তোমাদের চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ পাটিগণিত। 7 নম্বর হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য অর্থাৎ জ্যামিতি চ্যাপ্টার। 8 নম্বর হচ্ছে তোমাদের লম্ব বৃত্তাকার চোখ অর্থাৎ পরিমিতি। 9 নম্বর দ্বিঘাতকরণী অর্থাৎ বীজগণিত। 10 নম্বর চ্যাপ্টার তোমাদের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ জ্যামিতি। 11 নম্বরটাও জ্যামিতি, এখানে সম্পাদ্য, পরিবৃত্ত এবং অন্তবৃত্ত অঙ্কন। 12 নম্বর গোলক অর্থাৎ পরিমিতি চ্যাপ্টার। 13 নম্বর হচ্ছে ভেদ, বীজগণিত। 14 নম্বর চ্যাপ্টার হচ্ছে অংশীদারি কারবার অর্থাৎ পাটিগণিত। 15 নম্বর উপপাদ্য অর্থাৎ জ্যামিতি, এটি হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। 16 নম্বর চ্যাপ্টার হচ্ছে তোমার শঙ্কু অর্থাৎ পরিমিতি। 17 সম্পাদ্য এখানে আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত সম্পাদ্য। এবং 18 নম্বর চ্যাপ্টারটি হচ্ছে উপপাদ্য সদিশতা সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ জ্যামিতি। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো এখন মাধ্যমিক পরীক্ষায় এই যে সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাসের বাইরে প্রশ্ন আসবে না, অর্থাৎ এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে। এই সুবিধাটা তোমরা পাচ্ছ মাধ্যমিক পরীক্ষার জন্য। এবার পরবর্তী সুবিধা হচ্ছে মাধ্যমিক পরীক্ষাতে কিভাবে প্রশ্নের নম্বর বিভাজন করা হয়েছে। এবার আমি দেখাবো নম্বর বিভাজনটা কেমন হয়েছে। এবার আমরা আলোচনা করব তোমাদের অঙ্ক পরীক্ষার নম্বর বিভাজন নিয়ে। তোমাদের অঙ্কের মোট নম্বর হচ্ছে 100, তার মধ্যে প্রজেক্ট থাকে 10 নম্বরের, অর্থাৎ লিখিত পরীক্ষা হয় 90 নম্বরের। আর এর আগে তোমাদের বললাম যে তোমাদের অঙ্কের মোট 6টি বিষয়, কিন্তু করোনার জন্য 2টি বিষয় অর্থাৎ ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান পুরোপুরি বাদ চলে গেছে, অর্থাৎ 4টি বিষয় আছে। 4টি বিষয় কি কি? পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং পরিমিতি। এখন এই 90 নম্বরের মধ্যে কিভাবে প্রশ্নগুলো থাকে দেখে নাও। 1 নম্বরে এমসিকিউ থাকবে, অর্থাৎ এখানে মোট 6টি প্রশ্ন থাকবে, 6টি করতে হবে, 6 নম্বর। এখন তোমাদের বিষয় 4টি বিষয় থেকে এক এক করে থাকবে, এবং এখানে হয়তো 2 নম্বরের পাটিগণিত থাকবে, কিন্তু প্রত্যেকটা বিষয় থেকে একটি করে প্রশ্ন অবশ্যই থাকবে এমসিকিউতে। শূন্যস্থান, তারপর শূন্যস্থানে তোমাদের 6টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি করতে হবে, অর্থাৎ 5 নম্বর। তারপরে তোমাদের সত্য মিথ্যা থাকবে, এখানে 6টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি করতে হবে। এখানেও তাই, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন থাকবেই। তারপর 4 নম্বরে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে, মোট 12টি। এখানে 10টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ 10 দুগুণে 20 নম্বর। 5 নম্বর যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে পাটিগণিতের। পাটিগণিতে তোমাদের মোট 3টি চ্যাপ্টার, অর্থাৎ সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার। 3টে চ্যাপ্টার থেকেই 3টে প্রশ্ন থাকবে, এবং তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ এক একটি প্রশ্নের মান হচ্ছে 5, অর্থাৎ 5 দুগুণে 10 নম্বর। 6 নম্বর যে প্রশ্নটি, এখানে তোমাদের এখানে বীজগণিত থাকবে, অর্থাৎ বীজগণিত প্রথম চ্যাপ্টারটি, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে তোমরা দেখবে যে মোট দ্বিঘাত সমীকরণের মধ্যে 5টি এক্সারসাইজ আছে, 1.1, 1.2 করে 1.5 পর্যন্ত। ওখান থেকে মোট 3টি প্রশ্ন থাকবে,
যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। তারপর 7 নম্বর, এটাও তোমার বীজগণিত চ্যাপ্টার। এখানে তোমাদের মোট 4টি প্রশ্ন থাকবে, করতে হবে 2টি। এখানকার বিষয় হচ্ছে তোমার দ্বিঘাত করণী অর্থাৎ 9 প্রশ্নমালা এবং ভেদ অর্থাৎ 13 প্রশ্নমালা। এখানকার প্রশ্নের ধরনটা এভাবে থাকবে, তোমার দ্বিঘাত করণী থেকে 2টো প্রশ্ন থাকবে কিন্তু অথবা দিয়ে, অর্থাৎ 7-এর 1-এ একটি প্রশ্ন থাকবে এবং তার সঙ্গে অথবা থাকবে, অর্থাৎ সেটা হবে দ্বিঘাত করণী। আর 7-এর 2-এ 2টো ভেদের অঙ্ক থাকবে অথবা দিয়ে, অর্থাৎ শেষ পর্যন্ত 4টির মধ্যে 2টি করতে হবে। আর 8 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে অনুপাতের, এটাও বীজগণিতের। এখানে 2টি প্রশ্ন থাকবে, একটি করতে হবে 3 নম্বর করে, অর্থাৎ 3। তাহলে বীজগণিতে মোট থাকবে 15, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 12, আর 3-এ 15। আর পাটিগণিতে থাকবে 5 দুগুণে 10 নম্বর। এবার চলে আসো 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে তোমাদের মোট 2টি উপপাদ্য থাকবে, যে কোনো একটি উপপাদ্য করতে হবে, 5 নম্বর থাকবে। তারপর 10 নম্বর প্রশ্নে থাকবে তোমাদের এক্সট্রা উপপাদ্য। এখানেও 2টি প্রশ্ন থাকবে, একটি করতে হবে, আর নম্বর থাকবে 3। 11 নম্বর প্রশ্নে তোমাদের সম্পাদ্য করতে দেবে, সম্পাদ্য 2টি প্রশ্ন থাকবে, একটি করতে বলবে, এটা নাম্বার হচ্ছে 5। আর সবশেষে 12 নম্বর প্রশ্নে পরিমিতি থাকবে। পরিমিতি মোট 6টি প্রশ্ন থাকবে, 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন করতে হবে, এক একটি প্রশ্নের মান 4, অর্থাৎ 4 4-এ 16। এভাবে মোট 90 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে, আর 10 নম্বর তো প্রজেক্ট। তো এটা হচ্ছে নম্বর বিভাজন। তারপরে এই নম্বর বিভাজন অনুযায়ী কিন্তু এইভাবে 1 2 3 এইভাবেই এই মোট 12টা প্রশ্নই কিন্তু মাধ্যমিকে থাকবে, এর বাইরে থাকবে না। তাহলে এই সুবিধাটাও তোমরা পাচ্ছ, এবং তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন থাকবে। তো এটা একটা সুবিধা। এখন এটা কি সুবিধা এ নিয়ে পরবর্তী আলোচনা করব। আমি এই আলোচনাটা এখন তোমাদেরকে আজকের দিনে, যেমন ধরো আজকে তো মার্চ মাস, এখন তোমরা যে অবস্থায় আছো তোমাদেরকে আমরা 3টি বা 4টি গ্রুপে ভাগ করতে পারি। এক ধরনের স্টুডেন্ট তোমরা এখন এরকম অবস্থায় আছো যে তোমাদের পাস করাটা নিয়ে একটু চিন্তা, তোমরা কি পাস করতে পারবে কি পারবে না। তা আমি প্রথম আলোচনা করব যারা এখনো চিন্তায় আছো, যে দুশ্চিন্তায় আছো যে মাধ্যমিক পরীক্ষায় পাস করব কি করব না, তাদের নিয়ে প্রথম আলোচনাটা করব। তো পরবর্তী আমার আলোচনা হচ্ছে যারা এখনো মনে করছো যে টেনশনে আছো যে অঙ্ক পরীক্ষায় পাস করবে কি করবে না। যেমন ধরো আমরা যদি দেখি মাধ্যমিক পরীক্ষা মোটামুটি প্রায় 12 লক্ষ পরীক্ষা দেয়, তার মধ্যে দেখা যায় যে 75 থেকে 80% পরীক্ষার্থী পাস করে, অর্থাৎ 20% পরীক্ষার্থী তো অকৃতকার্যই থাকে। তো সেই হিসাবে যদি আমি একটি অ্যাভারেজ স্কুল ভাবি, 100 জন স্টুডেন্ট, তার মধ্যে দেখা যায় যে 25% স্টুডেন্ট খুব টেনশনে থাকো যে তোমরা পাস করতে পারবে কি পারবে না। আমি বলবো সবাই পাস করতে পারবে, অঙ্কে পাস করা কোনো ব্যাপার না। তো এই নিয়ে আমি পরবর্তী আলোচনা করছি। আমি প্রথমেই বলেছিলাম যে মাধ্যমিকের প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, অর্থাৎ সহজও হয় না কঠিনও হয় না। তো এখন মাধ্যমিকের প্রশ্ন কোন লজিকে হয় একটু আলোচনা করি। একটু আগে যখন নম্বর বিভাজন নিয়ে আমরা আলোচনা করছিলাম তখন দেখলাম যে প্রায় প্রত্যেকটি প্রশ্নতেই একটি করে অল্টারনেটিভ প্রশ্ন থাকে, অর্থাৎ মাধ্যমিকের প্রশ্নতে আমরা দেখতে পাই। যেমন ধরা যাক পাটিগণিতে এবার তোমাদের 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। সাধারণত একটু ভালো স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো হয়, ভালো স্কুলের প্রশ্নপত্রে সাধারণত ফলো করা হয়, কিংবা বাজারে যে তোমরা মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র দেখতে পাও সেখানে কিন্তু ভালো স্কুলের বিশিষ্ট শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করে থাকে সবচেয়ে ভালো স্টুডেন্টের কথা ভেবে। ওখানে কি দেখা যায়, যেমন ধরো পাটিগণিতে
3টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে 3টি প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন হয়তো বইয়ের মধ্যেই নেই, বইয়ের বাইরে থেকে। তো স্বাভাবিকভাবে সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রে সেই প্রশ্ন কঠিন হয়ে যায়, কিন্তু মাধ্যমিক প্রশ্নপত্র কিন্তু সেইভাবে হয় না। কিভাবে হয়? ওই যে 3টে প্রশ্ন আছে, 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন উত্তর করতে হবে। দেখা যায় 2টি প্রশ্ন সাধারণত বই থেকেই থাকে। এখন যদি বই থেকে যদি নাও থাকে, তাহলে অন্ততপক্ষে বইয়ের যে অঙ্কগুলো, বইয়ের যে পদ্ধতিতে অঙ্ক করা আছে সেই নিয়মের অঙ্ক দেওয়া থাকে, তার বাইরে থাকে না। আর একটি অঙ্ক সাধারণত বইয়ের বাইরে থেকে আসতে পারে, কিন্তু 3টি প্রশ্ন করতে হবে, 3টি প্রশ্নের মধ্যে 2টো করতে হবে, তার মানে 2টো বই থেকে থাকে, তারপরে 2টো প্রশ্নের উত্তর তোমরা সহজেই করতে পারো। এইভাবেই প্রায় সব প্রশ্নই থাকে। তো এখন প্রশ্ন হলো যে তাহলে তো সবাই প্রায় ফুল মার্কস পেয়ে যাবে। তো সেক্ষেত্রেও একটু ব্যতিক্রম করা হয়। কোনো কোনো প্রশ্ন দেখা গেল যে একটি প্রশ্নতে 2টো প্রশ্ন আছে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। সেখানে দেখা গেছে 2টো প্রশ্নই বইয়ের বাইরে থেকে এসেছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় সাধারণত মাধ্যমিক প্রশ্নে 2টো প্রশ্ন বাইরে থেকে থাকলে পরেও একটি প্রশ্ন অন্ততপক্ষে বইয়ের মতনই থাকে, অর্থাৎ যে স্টুডেন্ট বইয়ের প্রশ্ন পারে সে ওই প্রশ্ন করতে পারবে। অর্থাৎ আমি বলতে চাইছি যারা মোটামুটি যাদের রোল 15 থেকে 50-এর মধ্যে, তারা কিন্তু 90, 80 বা 80 থেকে 100 পর্যন্ত নাম্বার পেতেই পারে। আর তাহলে আমি এবার আলোচনা করি। এখন আমি আলোচনা করব যে সমস্ত স্টুডেন্ট এখনো মনে করছো যে অঙ্কতে পাস করব কি করব না, তাদের জন্য বলবো তোমরা তোমাদের পাস করার জন্য অন্ততপক্ষে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু সেক্ষেত্রে একটু বুদ্ধি করে অঙ্ক করতে হবে। যেমন আমি বলছি, তোমাদের অঙ্কতে বা প্রত্যেকটি বিষয়ে পাস নম্বর হচ্ছে 25, তো সেই হিসাবে অঙ্কতেও 25। এখন এই 25-এর মধ্যে 10 নম্বর থাকে প্রজেক্টে যে 10 নম্বর, সেটা 10 নম্বর সাধারণত তোমরা পেয়ে থাকো, তাহলে থাকলে কত? 15 নম্বর। এখন এই 15-এর মধ্যে তোমাদের উপপাদ্য থাকে 5 নম্বর, আর সম্পাদ্য থেকে থাকে 5 নম্বর, তাহলে কত হলো? 10 আর এদিকে 10, 20, আর থাকছে 5 নম্বর। এখন তোমাদের 1 নম্বর প্রশ্নে আমরা দেখলাম 1 নম্বর প্রশ্নে এমসিকিউ থাকে। এমসিকিউ মানে হচ্ছে এক একটি প্রশ্নতে 4টি করে অপশন দেওয়া থাকবে, মোট 6টি প্রশ্ন থাকবে, এটা একটা। আর তোমাদের 2 নম্বর প্রশ্নে থাকে শূন্যস্থান, আর 3 নম্বর প্রশ্নে থাকে সত্য মিথ্যা। সত্য মিথ্যা তোমার 6টা প্রশ্ন থাকে, যে কোনো 5টি করতে হয়। এখন সত্য মিথ্যা বা শূন্যস্থান যেমন তোমাদের 6টি প্রশ্ন থাকে, যে কোনো 5টি করতে হয়, কিন্তু এখন মাধ্যমিকের নিয়ম হচ্ছে 6টি প্রশ্নের মধ্যে যে তুমি 6টি প্রশ্নের উত্তর করো, যে প্রশ্নের উত্তর ঠিক হবে সেই প্রশ্নতেই তোমাদের নাম্বার দেওয়া হবে। অর্থাৎ দেখা গেল প্রথম প্রশ্নটি ভুল হয়েছে কিন্তু পরের প্রশ্নগুলো ঠিক হয়েছে, তাহলে তোমরা কিন্তু 5 নম্বর পাবে। অর্থাৎ শূন্যস্থান 6টি প্রশ্ন তোমরা 6টি করে আসার চেষ্টা করবে, সত্য মিথ্যাও তাই 6টি প্রশ্নের মধ্যে 6টি করবে, যেগুলো রাইট হবে সেগুলোর মধ্যেই নম্বর দিবে। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এমসিকিউ এর 4টি করে অপশান থাকবে, মোট 6 নম্বর। সত্য মিথ্যা শুধু সত্য এবং মিথ্যা বললেই হবে, কোনো অঙ্ক করে দেখাতে হবে না। অর্থাৎ এমসিকিউ সত্য মিথ্যা এবং শূন্যস্থানের জন্য তোমার কোনো অঙ্ক করে দেখাতে হবে না, শুধুমাত্র এমসিকিউর জন্য টিক মার্ক দিলেই হবে বা সঠিক উত্তরটা বললেই হবে। শূন্যস্থানের জন্যও তাই, সত্য মিথ্যার জন্য তাই। এখন তাহলে এক্ষেত্রে তোমাদের 5 নম্বর আশা করতেই পারো, তাহলে তোমার 25 নম্বর তো হয়ে গেল। এখন উপপাদ্য এখন তোমরা কটি করবে? উপপাদ্য আমি বলবো মাত্র 6টি উপপাদ্য যদি তোমরা তৈরি করে রাখতে পারো,
তাহলে উপপাদ্য তোমরা কমন পাবে। 6টি উপপাদ্য কমন পাবে। আর সম্পাদ্য তোমাদের সিলেবাসে মোট 4 রকমের সম্পাদ্য আছে। 4 রকমের সম্পাদ্য কি কি? একটা হচ্ছে অন্তবৃত্ত, একটা হচ্ছে পরিবৃত্ত এবং বৃত্তের স্পর্শক সংক্রান্ত 2টো উপপাদ্য আছে। একটা হচ্ছে বৃত্তের উপরিস্থিত বিন্দু থেকে স্পর্শক, আর একটি হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক। সম্পাদ্যগুলো এরকম, একটা হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত, এই ছবি আঁকতে হয়। আর একটা হচ্ছে ত্রিভুজের অন্তবৃত্ত, এই ছবি। আর স্পর্শকের 2টো, এই একটা বৃত্তের কোনো একটা বিন্দু, মনে করো এই একটা বিন্দু, এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হয়, অর্থাৎ এই। আর একটা হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু, মনে করো এখানে। এখন এখান থেকে এই বৃত্তের স্পর্শক, অর্থাৎ এই ছবি। তাহলে এগুলো হচ্ছে সম্পাদ্য। এটাও তোমরা সহজে করতে পারো। আর উপপাদ্য মোট 6টি উপপাদ্য যদি তোমরা তৈরি করতে পারো তাহলে হবে। উপপাদ্য নিয়ে একটু আলোচনা করে নিয়ে আজকে, যেমন ধরো তোমাদের উপপাদ্য সংক্রান্ত মোট চ্যাপ্টারগুলো আছে এরকম। এক্সারসাইজ 3, এখানে তোমাদের 2টো উপপাদ্য আছে, 32 এবং 33। তারপর এক্সারসাইজ 7, এখানে উপপাদ্য আছে তোমাদের 34, 35 এবং 37। তারপর এক্সারসাইজ 15 না এক্সারসাইজ 10 আছে তোমার 38। তারপর তোমার এক্সারসাইজ 15-তে 3টে উপপাদ্য আছে, 40, 41, 42। আর এক্সারসাইজ 18-তে আছে 48 নম্বর উপপাদ্য। এখন মাধ্যমিকে তোমাদের গত বছর মাধ্যমিকে এসেছে 37 নম্বরটা, এটা গত বছর অর্থাৎ 2020-তে চলে এসেছে। আর এসছে 41 নম্বর, এটা 2020-তে এসেছে। সাধারণত মাধ্যমিকের প্রশ্নতে আগের বছরের প্রশ্ন রিপিট হয় না, এই বছরেও হবে না। তাহলে এই 2টো প্রশ্ন বাদ রাখো। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে এক্সারসাইজ 3, এখানে 32 আর 33 উপপাদ্য আছে, এই 2টো উপপাদ্যই একই উপপাদ্য, একই সংক্রান্ত। তো এখান থেকে যদি 32 যদি দেয়, নিশ্চয়ই 33 দেবে না। একরকমভাবে এখানেও এই 3টে উপপাদ্য রিলেটেড। এখানে 38টা একটাই উপপাদ্য আছে, এখানে 40, 41, 42, এখানে 3টে উপপাদ্য একই সংক্রান্ত উপপাদ্য। তাই মাধ্যমিকের প্রশ্নের ধরন হচ্ছে একটা পোর্শন থেকে একটা প্রশ্নই দিবে, 2টো প্রশ্ন দিবে না। তাহলে তোমাদের মোট উপপাদ্য হচ্ছে এখানে 10টি। 10টির মধ্যে 2টো উপপাদ্য তোমাদের আগের বার চলে এসছে, তোমরা আসার কথা নয়, থাকলো 8টি। 8টির মধ্যে এবার তোমরা যদি কোনো একটা প্রশ্ন যদি বাদ দিয়ে দাও, যেমন মনে করো এটা বাদ দিয়ে দিলাম, তাহলে তোমার থাকছে এখানে 1, 2, 3, 4, 5, 6। তাহলে মোটামুটি 6টি উপপাদ্য যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো তাহলে একটি উপপাদ্য তোমরা কমন পাবে। তাই এই হিসাবে যদি তোমরা করো, যারা পাস নিয়ে চিন্তা করছো তারা অবশ্যই আর দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এর পরবর্তী আমি আলোচনা করব যারা আরও একটু বেশি নম্বর পেতে চাও তারা কিভাবে প্রস্তুতি নেবে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত থাকলো। তোমরা পরবর্তী ভিডিও লক্ষ্য রাখবে। আমি এরপরে আলোচনা করব যারা আরও বেশি নম্বর পেতে চাও তারা কিভাবে প্রস্তুতি নেবে, বা আরও ডিটেলসে আমি একটার পর একটা প্রস্তুতি নিয়ে বলবো। ঠিক আছে।